এই আন্দোলন কোনো দলের না, বাংলাদেশের প্রত্যেকটি মানুষের আন্দোলন। এই আন্দোলনকে আমাদের আরো জোরদার করতে হবে। নদী কোনো একক দেশের সম্পত্তি না, নদী কোনো একক মানুষ কিংবা কেবল মানুষেরও সম্পত্তি। নদী যে অঞ্চল দিয়ে যায়, যত দেশের উপর দিয়ে যায়, সবারই ন্যায্য অধিকার, সমান অধিকার। কেবল ওই দেশের মানুষের না, মানুষের বাইরেও যত প্রাণ আছে, পশু পক্ষী, গাছপালা, মাছ, পোকামাকড়, সাপ, ব্যাঙ, সকলের বাঁচার অধিকারটা নদীর উপরে আছে। কাজেই এই যে নদীকে এককভাবে দখল করার চেষ্টা, সেটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। আন্তর্জাতিক আইন বলে নদীর অববাহিকায় যত দেশ আছে সবার ন্যায্য অধিকার থাকবে। কোন দেশ হয়তো উজানের, কোন দেশ হয়তো ভাটির। উজানির দেশ বলে ওই দেশ নদীর উপরে কোনো একতরফা অধিকার কায়েম করতে পারে না। উজানের দেশ বলে একতরফা পানি প্রত্যাহার করতে পারে না, সকলের সাথে আলোচনা ছাড়া বাদ দিতে পারে না। এটাই আন্তর্জাতিক আইন। কিন্তু ভারত এই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তিস্তা নদীর, কেবল তিস্তা নদীর না, আমাদের সাথে ভারতের যে 54টি অভিন্ন নদী আছে, বেশিরভাগ নদীর পানি তারা এককভাবে প্রত্যাহার করছে। বাঁধ দিয়ে পানি প্রত্যাহার করা, পানি আটকে রাখা। তাদেরই যেন কৃষি আছে, আমাদের যেন কৃষি নাই। তাদেরই মানুষ আছে, আমাদের যেন মানুষ নাই। আমাদের এখানে প্রাণ প্রকৃতি নাই, নদীর বেঁচে থাকার প্রয়োজন নাই। আজকে এইভাবে তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বছরের পর বছর ধরে তারা এইখানে পানি প্রত্যাহার করছে, বাদ দিচ্ছে এবং এইভাবে নদীটাই ধ্বংস করে ফেলছে। ইতিহাস যদি তাকান, একটু ইতিহাস বলি, আপনারা তো সবাই পদ্মা নদীর কথা জানেন। গঙ্গা যখন এই পূর্ব বাংলায় ঢুকেছে, এটার নাম পদ্মা হয়েছে। এক সময় তো সব এক ছিল, ব্রিটিশ আমলে ভারতবর্ষ, তখন তার বিভাগ, এই বিভাজনটা ছিল না। বাংলা এক ছিল, পুরো ভারতবর্ষ এক জায়গায় ছিল। 1927 সালে ব্রিটিশদের একজন বিখ্যাত প্রকৌশলী ছিলেন, ইঞ্জিনিয়ার, তার নাম ছিল স্যার উইলিয়াম উইলকক্স। তো উইলকক্স সাহেব একবার গঙ্গায় বাদ দেওয়ার জন্য প্রস্তাব করেছিলেন। এই ফরাক্কাতে না, নদিয়ায় ব্যারাজ করার জন্য তিনি একটা প্রস্তাব দিয়েছিলেন গঙ্গার মধ্যে। সেই ব্যারাজের বিরোধিতা এই দেশে যখন তারা প্রসিদ্ধ ইঞ্জিনিয়ার ছিলেন, বাংলাদেশের মানে পুরো বাংলা মিলে, যেমন এস.সি. মজুমদার, কপিল ভট্টাচার্য, তো তার মধ্যে তারা সবাই সেই সময় এর বিরোধিতা করেছিলেন যে গঙ্গায় বাদ দিলে পানির প্রবাহ ক্ষতিগ্রস্ত হবে, নদী ক্ষতিগ্রস্ত হবে, নদী মরে যাওয়ার সম্ভাবনা দেখা দিবে। তারা তখন ঠিক কথা বলেছিলেন। ওই ব্যারাজ পরিকল্পনা সেই সময়ে এদের বিরোধিতার কারণে ভেস্তে গিয়েছিল। কিন্তু যখন 47 সালে ভারত এবং পাকিস্তান ভাগ হলো, বাংলা দুই ভাগ হলো, পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলা। পূর্ব বাংলা হলো পাকিস্তানের অংশ, পূর্ব পাকিস্তান। 48 সালে ভারত সরকার সেই গঙ্গাতে আবার বাদ দেওয়ার পরিকল্পনা করলেন। এবার কোথায়? ফরাক্কাম জায়গায়। এবং দুঃখের বিষয়, এস.সি. মজুমদার একদা যিনি উইলকক্স সাহেবের ব্যারাজ পরিকল্পনার বিরোধিতা করেছিলেন, 48 সালে ফরাক্কা বাঁধের
তিনি প্রধান প্রকৌশলী হয়ে উঠেছিলেন। তার মানে নদীর মধ্যে রাজনীতি ঢুকে গেল। দেশ ভাগ হয়ে যাওয়ার সাথে সাথে নদীর স্বার্থ সবাই ভুলে গেল, বরং সংকীর্ণ দেশের কিংবা ওই একটা জনগোষ্ঠীর তাদের স্বার্থকে প্রধান করতে গিয়ে নদীকে গলা টিপে মারার ব্যবস্থা করা হলো। পূর্ব বাংলার অধিকার, এই দেশের মানুষের অধিকার লঙ্ঘন করে তারা তাদের অঞ্চলের মানুষের অধিকার দেখার যে পাঁয়তারা পরিকল্পনা করেছিলেন, ফলাফল আজকে এত বছর পরে এসে দেখা যায়। ওই ফরাক্কাবাদের ফলে আমাদের অংশের পদ্মা তো ধ্বংস হয়েছেই, এই নদী তো প্রায় মরার অবস্থা। ওই পশ্চিম বাংলায় এখন গঙ্গায় হুহু বালুচর, ওই কলকাতা বন্দরের নাব্যতা এই তাদের বাদ দিয়ে তৈরি হয় নাই। নানাভাবে ওইখানকার মানুষও ক্ষতিগ্রস্ত হয়ে আছে। ফলে নদী বিষয়ে পরিকল্পনা, এদের তথাকথিত উন্নয়ন, বাঁধের নামে উন্নয়ন, এই সব কিছু আসলে প্রকৃতির ধ্বংস, মানুষের ধ্বংস, সমস্ত প্রাণের ধ্বংস, প্রাণের হক কেড়ে নেওয়া। মৌলানা ভাসানী সে কারণে 1976 সালে যখন এই ফরাক্কা বাঁধ উদ্বোধন করা হচ্ছে, মৌলানা ঘোষণা করেছিলেন লং মার্চের, চাপাই নবাবগঞ্জের কানসাট পর্যন্ত ওই বৃদ্ধ বয়সে মৌলানা ভাসানী সেই লং মার্চে হেঁটে গিয়েছিলেন এবং সেইখানে বলেছিলেন নদীর পানির উপরে মানুষের যেমন হক আছে, তেমনি সাপ, ব্যাঙ, পশু পাখি সকলের, গাছপালা, সকল প্রাণের হক আছে। কাজে নদীর জন্য পানি রাখতে হবে। তারপরে দুই দেশের মানুষের যে ন্যায্য পানির হিস্সা, সেই হিস্সার ব্যবস্থা করতে হবে। আর যদি না করা হয়, একদিন হয়তো সময় আসবে যে এই বাঁধ সমস্ত অঞ্চলের মানুষের জন্যই, সকল মানুষের জন্যই এক ভয়ঙ্কর মরণ ব্যাধি হিসেবে, এক ভয়ঙ্কর একটা স্থাপনা হিসেবে আবির্ভূত হবে। মৌলানা ভাসানী 76 সালে যা বলেছিলেন, আজকে 50 বছরের সময়ের মধ্যেই তা প্রমাণিত হয়ে গেছে। ওই ফরাক্কা আমাদের দেশ ধ্বংস করছে, ভারতের পশ্চিম বাংলাকেও ক্ষতিগ্রস্ত করছে, গঙ্গা নদী, পদ্মা নদীকে ধ্বংস করে দিচ্ছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, ভারত এইভাবে যে একতরফা ভাবে পানি প্রত্যাহার করে বাদ দেয়, এইটা তারা করতে পারে কিভাবে? এই যে তারা তিস্তা নদী, সিকিমে তারা অনেকগুলো বাদ দিয়ে পানি প্রত্যাহার করছে, তারপরে যখন পশ্চিম বাংলায় ঢুকছে ইতিমধ্যেই পানি নাই, তারপরেও পানির প্রভাব কম কিন্তু আছে কিছুটা, সেইটা গজলডোবা পর্যন্ত আসে, গজলডোবায় তারা আবার বাদ দিয়ে দিচ্ছে, সেইখান থেকে পানি আবার প্রত্যাহার করছে। তারপরে যে বাংলাদেশে পানি ঢুকে, ওটা আর পানি না, নদীর পানি না, একটা নালা। আমাদের দেশে শেখ হাসিনার, এই ফাঁসিবাদী শেখ হাসিনা, পালিয়ে যাওয়া শেখ হাসিনা, তারা ভারতের সাথে চুক্তি করতে গিয়েছিল। সেই চুক্তি হচ্ছে গজলডোবার পরে যে পানি, সেই পানির ভাগ বাটোয়ারা নয়। গজলডোবার পরের পানির ভাগ বাটোয়ারা আমার কিসে? ওখানে পানি আছে নাকি যেটা দিয়ে ভাগ বাটোয়ারা করবে? ভারত সিকিম থেকে যে পানি প্রত্যাহার করছে, গজলডোবার আগে যে পানি প্রত্যাহার করছে, তার হিসাব দিতে হবে। এবং ভারত বাংলাদেশ যখন বসবে, নদীর পানি আর উভয় দেশের মানুষের যে পানির হিস্সা, সেটা পরিষ্কার ভাবে বুঝে নিতে হবে। কিন্তু শেখ হাসিনা সেটা পারে নাই। কেন? কারণ বাংলাদেশের পররাষ্ট্র নীতি ছিল গদি রক্ষার নীতি, গদির বিনিময়ে দেশের স্বার্থ বিকিয়ে দেওয়া, মানুষের স্বার্থ বিকিয়ে দেওয়া। 15 বছর ক্ষমতায় থেকেছে বাংলাদেশের মানুষের স্বার্থ, বাংলাদেশের স্বার্থ এইভাবে বিক্রি করে দিয়ে। কিন্তু একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর, 15 বছর থেকেছেন,
ভেবেছেন এটা বোধহয় আজীবন থাকবেন। আমরা অনেক বলেছি এইভাবে ক্ষমতা চিরস্থায়ী হয় না। ইতিহাস সাক্ষী, মানুষ রুখে দাঁড়ালে ওই তত্ত্বের তাউস উড়ে যাবে। তত্ত্বের তাউস কেবল উড়ে যায় নাই, উনিও লক্ষণ সেনের মতো করে পালিয়ে গেছেন। বাংলার ইতিহাসে একবার লক্ষণ সেন পালিয়েছিল, এরপরে শেখ হাসিনা পালিয়েছে। এই জনগণের যে উত্থান, সেই উত্থান আজকে পরিষ্কার ভাবে এইটা ঘোষণা করেছে, আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে মাথা উঁচু করে বিশ্বের বুকে দাঁড়ানোর বাংলাদেশ। বাংলাদেশকে আর পদানত অবস্থায় পাওয়া যাবে না।